চট্টগ্রামে প্রথম টি-20তে কাল মুখোমুখি বাংলাদেশ নিউজিল্যান্ড। ওয়ানডের আত্মবিশ্বাস নিয়ে জয়ে সিরিজ শুরুর আশা। অভিষেক হতে পারে রিপন মন্ডল ও সাকলাইনের। পাকিস্তান সিরিজ সামনে রেখে টেস্ট দলের অনুশীলন শুরু কাল। বিসিএল এ পারফরমেন্সের পুরস্কার পাচ্ছেন অমিত। চূড়ান্ত স্কোয়াডে রাখার পরিকল্পনা টিম ম্যানেজমেন্টের। ক্লাব ফুটবলে সাফ কোটা বাতিল সহ ৬ দফা দাবিতে বাফুফের সঙ্গে সভায় বসেছেন ফুটবলাররা। ইতিবাচক অবস্থানে ফেডারেশন, সমস্যা সমাধানের প্রত্যাশা। এবং এফএ কাপের সেমিতে সাউদাম্পটনকে হারালো ম্যানচেস্টার সিটি। প্রথম দল হিসেবে টানা ৪ আসরে ফাইনালে ওঠার রেকর্ড। নিউক্যাসলের বিপক্ষে জয়ে ইপিএল এর শীর্ষে আর্সেনাল। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দেব আমি মাকসুম আলম খান। শুরুতে ক্রিকেট। ৩ ম্যাচ সিরিজের প্রথম টি-20তে কাল মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। চট্টগ্রামে ম্যাচ শুরু হবে বেলা ২টায়। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে হারলেও শেষ ২ ওয়ানডে ম্যাচ জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে বাংলাদেশ। পাকিস্তানের পর নিউজিল্যান্ডের বিপক্ষে দাপুটে জয় ২০২৭ বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণের পথ অনেকটাই সহজ করে দিয়েছে টাইগারদের জন্য। এবার টি-20 সিরিজ জয়ের মিশন টাইগারদের সামনে। চট্টগ্রামে নিউজিল্যান্ডকে হারিয়ে জয়ে সিরিজ শুরুর আশা লিটনের দলের। প্রথম ম্যাচ সামনে রেখে সকাল 10টা থেকে সাগরিকা অনুশীলন করেছে টাইগাররা। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং 3 বিভাগেই ভুল শুধরে নেওয়ার চেষ্টা করছেন ক্রিকেটাররা। টি-20 সিরিজে বিশ্রামে রাখা হয়েছে পেসার মোস্তাফিজ ও তাসকিনকে। তাই অভিষেকের অপেক্ষায় রয়েছেন পেস বোলিং অলরাউন্ডার আব্দুল গাফফার সাকলাইন ও রিপন মন্ডল। কাল সিরিজের প্রথম টি-20তে মুখোমুখি হবে বাংলাদেশ নিউজিল্যান্ড। এই মুহূর্তে চট্টগ্রামে আছেন সহকর্মী পার্থ প্রতিম বিশ্বাস। দলের সবশেষ খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। পার্থ, ওয়ানডে সিরিজ জয় করে আসলে উজ্জীবিত কিন্তু টাইগাররা। সেক্ষেত্রে এখন টি-20 সিরিজ জয়ের পালা এবং টি-20-র যে প্রথম ম্যাচ সেটা কিন্তু আগামীকাল চট্টগ্রামের যে সাগরিকা স্টেডিয়াম সেখানে কিন্তু অনুষ্ঠিত হবে। এবং সেক্ষেত্রে আজকে সকাল থেকেই আমরা দেখেছি বাংলাদেশ দল অনুশীলন করেছে। একটু জানিয়ে রাখি, চট্টগ্রামে কিন্তু প্রচণ্ড গরম এবং সেই গরমে কিন্তু হাঁসফাঁস করছে সাধারণ মানুষজন। সেই গরমকে উপেক্ষা করেই কিন্তু আজকে সকাল থেকে আমরা দেখেছি বাংলাদেশ দল এখানে অনুশীলন করেছে এবং ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তানের পর নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। সেক্ষেত্রে টানা 3 সিরিজ জয়কে টাইগার অধিনায়ক, ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেছিলেন আসলে দলের জন্য অনেক বড় প্রাপ্তি। এবং টানা 3 ওয়ানডে সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে এবার কিন্তু চট্টগ্রামে টি-20 সিরিজ খেলতে নামছে। সেক্ষেত্রে সিরিজের যে প্রথম 2টি ভেন্যু চট্টগ্রামের বিশ্বশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এবং মাঠে নিউজিল্যান্ডের আগে একবার মাত্র 20 ওভারের ফরম্যাটের ম্যাচ খেলেছে। 2014 সালের টি-20 বিশ্বকাপের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছিল এবং বাংলাদেশের বিপক্ষে 20টি টি-20 ম্যাচ খেললেও চট্টগ্রামে মুখোমুখি হয়নি কখনো। এবং এইবারই প্রথম টি-20 খেলবে 2 দল পরস্পরের বিপক্ষে। সেটি আগামীকাল দুপুর 2টায় শুরু হবে প্রথম টি-20 ম্যাচ এবং দ্বিতীয় টি-20 ম্যাচ কিন্তু 29 তারিখ একই মাঠে অনুষ্ঠিত হবে এবং শেষ টি-20 ম্যাচটি কিন্তু ঢাকায় অনুষ্ঠিত হবে। এবং চট্টগ্রামে এই মাঠে একটু জানিয়ে রাখি, 2 দল ওয়ানডে খেলেছে 18 বছরের ব্যবধানে। ফলে 2026 সালের এই প্রথম টি-20 ম্যাচ খেলবে বাংলাদেশ। এবং সেক্ষেত্রে আমরা দেখেছি আজকে বাংলাদেশ দলের যারা টি-20 স্কোয়াডে ছিল সবাই কিন্তু আমরা দেখেছি দীর্ঘক্ষণ আসলে ব্যাট অনুশীলন করেছে, বোলিং অনুশীলন করেছে। যারা দলের ছিল তারা সবাই কিন্তু আসলে ভালোভাবে অনুশীলন করার চেষ্টা করেছে। যদিও প্রথম টি-20 ম্যাচে এখানে সুযোগ দেওয়া হয়নি মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ এবং নাহিদ রানাকে। এবং ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজও নেই, তবে টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্তও নেই স্কোয়াডে। এবং বিপিএলে দারুণ বোলিং করে জাতীয় দলে প্রথমবার সুযোগ পেয়েছেন সুইমিং অলরাউন্ডার আব্দুল গাফফার সাকলাইন। এবং এশিয়ান গেমসে খেললেও কোনো আন্তর্জাতিক সিরিজে এবারই প্রথম ডাক পেয়েছে ডানহাতি পেসার রিপন মন্ডল। কিছুক্ষণ আগেই বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস কথা বলেছেন। তিনি আমাদেরকে আসলে গণমাধ্যম কর্মীদের জানিয়েছেন আসলে সাগরিকার এই স্টেডিয়ামে কিন্তু প্রথম ম্যাচে আসলে জয় ভিন্ন অন্য কোনো কিছুই ভাবছে না বাংলাদেশ। সেক্ষেত্রে বোলার এবং ব্যাটসম্যানরা যদি ভালো করতে পারে সেক্ষেত্রে অবশ্যই নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-20 ম্যাচে জয় পেতে চায় টাইগাররা। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত সাগরিকা স্টেডিয়াম থেকে এখানকার সর্বশেষ খবর।
চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন পার্থ প্রতিম বিশ্বাস, জানাচ্ছিলেন নিউজিল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজের আগে বাংলাদেশ দলের প্রস্তুতির সবশেষ খবর। যাচ্ছি পরের খবরে। বিসিএলে পারফরমেন্সের পুরস্কার পাচ্ছেন অমিত হাসান। পাকিস্তান সিরিজ সামনে রেখে সোমবার শুরু হতে যাওয়া টেস্ট দলের ক্যাম্পে ডাক পাচ্ছেন এই ব্যাটার। চূড়ান্ত স্কোয়াডেও তাকে রাখার ভাবনা রয়েছে টিম ম্যানেজমেন্টের। চোখে স্বপ্ন, সামনে অপার সম্ভাবনা। নারায়ণগঞ্জের এই মাঠ থেকেই বেড়ে ওঠা। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের আগে আবারও আলোচনায় তরুণ ব্যাটার অমিত হাসান। গেল কয়েক বছর ধরে লাল বলের নিয়মিত পারফর্মার। ৮০ করেও জাতীয় দলে সুযোগটা ঠিক ধরা দিচ্ছিল না। তবে পাকিস্তান সিরিজের আগে বেশ জোরে সোরেই শোনা যাচ্ছে এই ব্যাটারের নাম। সোমবার থেকে শুরু লাল বলের অনুশীলন ক্যাম্প। প্রস্তুত অমিত ফোনে টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কাছ থেকেও মিলেছে অনুপ্রেরণা। সবসময় আমি ওইটার জন্য প্রিপেয়ার থাকি, কারণ এই ভাই বলছে যে কখনো মন খারাপ করিস না, ইনশাল্লাহ যখন সুযোগ আসবে ভালো খেলার চেষ্টা করবি। আমার কাজ হলো পারফরমেন্স করা, তো আমি চেষ্টা করি সেটা কীভাবে ধারাবাহিক করা যায়। বিসিএল এর প্রথম রাউন্ডে অমিতের পারফরমেন্স নির্বাচকদের বাধ্য করেছে তাকে নিয়ে নতুন করে ভাবতে। ইস্ট জোনের হয়ে 402 মিনিট ব্যাটিং করে 162 রান। মুশফিকের সঙ্গে গড়েছেন 161 রানের জুটি। নিজের আইডলের সঙ্গে প্রথম ব্যাটিং অমিতের কাছে সেঞ্চুরির চেয়েও বড় অর্জন। আমি ফার্স্ট অফ অল টিমে ছিলাম না, আনফর্চুনেটলি জাকিরের অনেক ভাই কনকাশনে ছিল, তো তার পরিবর্তে আমাকে নামানো হয়েছে। তো আমি প্রিপেয়ার ছিলাম যদি সুযোগ আসে সেখানে ভালো খেলা। ছোটোবেলা থেকে ওনাকে ফলো করি, সব জায়গায় আমি বলে আসছি উনি আমার আইডল। তো ফর দ্য ফার্স্ট টাইম আমি ওনার সাথে ব্যাটিং করতে পারছি, সেই জায়গায় অনেক খুব ভালো লাগছে। স্বপ্নের জাতীয় দলে জায়গা পেতে দরজায় করা নাড়ছেন অমিত। তবে শুধু লাল বলের ক্রিকেটার তকমা নয়, রাঙাতে চান রঙিন পোশাকেও। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। ক্লাবগুলোকে কেউ যাতে আর রাজনীতিকরণ করতে না পারে সেদিকে সবাইকে সতর্ক থাকতে বললেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ধানমন্ডির আবাহনী ক্লাব পরিদর্শন শেষে এমন মন্তব্য করেন তিনি। মোহামেডানের আমিনুল হকের আবাহনীতে আগমন। ক্যারিয়ারের লম্বা সময় ধরে সাদা কালোদের হয়ে খেললেও 1999 সালে আবাহনীতে যোগ দিয়েছিলেন আমিনুল হক। অভিষেক মৌসুমে আকাশী নীলদের জেতান ফেডারেশন কাপ। সরকারের প্রতিমন্ত্রী হওয়ার পর সেই আবাহনীর আঙ্গিনায় আমিনুল। 5 আগস্ট পরবর্তী সময় থেকে বাজে সময় পার করছে ধানমন্ডির ঐতিহ্যবাহী ক্লাবটি। রাজনীতিকরণের কারণে জনগণের রোষানলে পড়ে আকাশী নীলদের ক্লাব হাউস। লুট হয়ে যায় ক্লাবটির ঐতিহাসিক সব শিরোপা। সেই পরিস্থিতি থেকে শিক্ষা নেওয়ার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। ভবিষ্যতে দেশের ক্লাবগুলোকে কেউ যেন রাজনীতিকরণ করতে না পারে, সেজন্য সবাইকে সতর্ক থাকতে বললেন জাতীয় দলের সাবেক অধিনায়ক। ভবিষ্যতে কোনো ক্লাব যাতে আর কোনো রাজনীতিকরণ করা না হয়, ক্লাবকে যাতে আবার দলীয়ভাবে কোনো ব্যবহার করা না হয়, এই বিষয়ে আমরা সবাই সতর্ক থাকব। আবাহনীর বন্ধ হয়ে যাওয়া অবকাঠামো উন্নয়নের কার্যক্রম পুনরায় সচল করতে সরকার থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। আবাহনী ক্লাবকে আবার আগের স্বরূপে ফিরিয়ে আনার জন্য আপনারা সার্বিকভাবে কার্যক্রম শুরু করেন। আমি ইনশাল্লাহ আমার পক্ষ থেকে সার্বিকভাবে সকল সহযোগিতা ইনশাল্লাহ থাকবে। ক্রীড়া প্রতিমন্ত্রীর আগমনে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয় আবাহনীতে। বিসিবি সভাপতি তামিম ইকবাল, পরিচালক ফাহিম সিনহা, মোহামেডানের ডিরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়া ছাড়াও উপস্থিত ছিলেন স্কয়ার গ্রুপের অঞ্জন চৌধুরী পিন্টু। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। আবারও স্বাগত খেলার সময়ে। এফএ কাপের সেমিফাইনালে নাটকীয় এক জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। 2-1 গোলের জয়ে টানা চতুর্থবারের মতো ফাইনালে ওঠার অনন্য এক রেকর্ড গড়েছে সিটিজেনরা। এদিকে ইপিএলে নিউক্যাসল ইউনাইটেডকে 1-0 গোলে হারিয়েছে আর্সেনাল। আর এই জয়ে সিটিকে টপকে আবারও শীর্ষে উঠেছে গানাররা। সবশেষ বার্নলি, তার আগে ম্যানচেস্টার সিটির কাছ থেকে রক্ষা পায়নি আর্সেনাল, চেলসি। টানা জয়ে ঘরোয়া ট্রেবলের পথে অপ্রতিরোধ্য সিটিজেনরা। প্রিয় আসর এফএ কাপ, যেখানে আগের 3 আসরেই ফাইনাল খেলেছে ম্যানচেস্টার সিটি। তবুও প্রতিপক্ষ সাউদাম্পটন বলেই ওয়েম্বলিতে সতর্ক ছিলেন পেপ গার্দিওলা। বার্নলি ম্যাচের 11 থেকে 8 পরিবর্তন নিয়ে সাউদাম্পটনের মুখোমুখি হয় ম্যানচেস্টার সিটি। 5 মিনিটেই লিড নেয়ার সুযোগ এসেছিল তাদের। রেইন্ডার্সকে হতাশ করেন সাউদাম্পটন গোলরক্ষক। প্রথমার্ধে গোলের জন্য আরও কয়েকটা শট নিয়েও সাফল্যের দেখা পায়নি সিটি। উল্টো ব্রাজিলিয়ান উইঙ্গার লিও সিয়েনজা গোল করলে হতাশায় ভেঙে পড়ে সিটি। যদিও সাউদাম্পটনের উচ্ছ্বাস একটু পরেই রূপ নেয় বিষাদে। রেফারি বাজান অফসাইডের বাঁশি। আক্রমণের ধার বাড়াতে এরপর ম্যাচে একাধিক সুযোগ নষ্ট করা মারমুশের পর কোচ তুলে নেন রায়ান আত নুরিকেও। মাঠে নামেন হল্যান্ড ও নিকো ওরেলি।
সিটির আগ্রাসী আক্রমণের ভিড়ে বেশিরভাগ সময় রক্ষণাত্মক কৌশল অবলম্বন করেছে সাউদাম্পটন। তবে ৭৯ মিনিটে সিটিকে চমকে দিয়ে ডি বক্সের বাইরে থেকে চমৎকার গোল করেন ইংলিশ মিডফিল্ডার ফিন এজাজ। হঠাৎ আসা এই ঝড়ে ভেঙে পড়া তো দূরে থাক, উল্টো মনোবল শক্ত করে ফিরে আসে সিটিজেনরা। ৮২ মিনিটে জেরেমি ডোকুর গোলে সমতায় ফেরে ম্যানচেস্টার সিটি। ৩ মিনিট পর আবারও উল্লাস সমর্থকদের। এবার তাদের উদযাপনের উপলক্ষ তৈরি করে দেন স্প্যানিশ ডিফেন্সিভ মিডফিল্ডার জেরেমি ডোকু। মাত্র ৫ মিনিটের ব্যবধানে জোড়া গোল করে ম্যানচেস্টার সিটি। ওয়েম্বলিতে নাটকীয় জয়ে শেষ হাসি হাসে ৭ বারের চ্যাম্পিয়নরা। টানা ৪ বার শিরোপার মঞ্চে জায়গা করে নিয়ে অনন্য রেকর্ড গড়ল পেপ গার্দিওলার সিটি। এদিকে ইপিএলে দারুণভাবে জমে উঠেছে শিরোপার লড়াই। লিগের শুরুটায় একের পর এক জয়ে এককভাবে শীর্ষে থাকা আর্সেনাল হঠাৎ করেই পথ হারায়। প্রিমিয়ার লিগে এফএ কাপের ১৪ই মার্চ সবশেষ তারা জয় পেয়েছিল। মাঝে চ্যাম্পিয়ন্স লিগে টেনে স্পোর্টিং এর বিপক্ষে জয় ছাড়া বিবর্ণ ছিল আর্সেনাল। তবে অবশেষে প্রিমিয়ার লিগে পথ খুঁজে পেয়েছে আর্তেতার দল। এমিরেটসে ৪৬% বল দখলে ছিল আর্সেনালের। সে তুলনায় বেশ দাপট দেখিয়েছে নিউক্যাসল। তবে ৫৪% বল দখলে রেখেও শুরুটায় গোল করতে পারেনি তারা। উল্টো ম্যাচের ৯ মিনিটে কাই হাভার্টসের পাশে গোল করেন এবেরেচি এইজে। শেষ পর্যন্ত ওই এক গোলের জয় নিয়ে মাঠ ছাড়তে হয়েছে আর্সেনালকে। স্বস্তির জয়ে সিটিকে পেছনে ফেলে টেবিলের শীর্ষস্থানও দখলে নিয়েছে মিকেল আর্তেতার দল। পারভিন আক্তার, সময় সংবাদ। আবারও স্বাগত খেলার সময়। উত্তরবঙ্গের ক্রিকেটে নতুন সম্ভাবনার দুয়ার খুলতে বগুড়ার শেরপুরে অনুষ্ঠিত হলো ক্রিকেটার ট্যালেন্ট হান্ট। জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজনের তীক্ষ্ণ নজরে বাছাই করা হয়েছে আগামী দিনের সম্ভাবনাময় তারকাদের। শাহাদুল ইসলামের ক্যামেরায় আব্দুল আওয়ালের রিপোর্ট। পছন্দের তারকা খালেদ মাহমুদ সুজনকে সামনে পেয়ে উচ্ছ্বাস খুদে ক্রিকেটারদের। কেউ ব্যস্ত অটোগ্রাফ নিতে, আবার কেউ স্মৃতিটুকু ধরে রাখতে মগ্ন ছবি তুলতে। এসআর গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর আসিফ সিরাজ রব্বানের উদ্যোগে বগুড়া শেরপুর ও ধনুট উপজেলার অনূর্ধ্ব ১৬ ট্যালেন্ট হান্টে প্রায় ৭০০ তরুণ ক্রিকেটার অংশ নেন। বোলিং, ব্যাটিং আর ফিটনেস সহ কঠিন সব ধাপ পেরিয়ে নিজের সেরাটা উজাড় করে দেন সবাই। আর সেই পারফরমেন্স থেকেই সেরাদের বাছাই করেন খালেদ মাহমুদ সুজন নিজেই। দিন শেষে চূড়ান্ত তালিকায় জায়গা করে নেয় ১০ জন ক্রিকেটার। তাদের জন্য থাকছে আগামী ২ বছর সম্পূর্ণ বিনামূল্যে বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমিতে প্রশিক্ষণের সুযোগ। মজা লাগতেছে। এখানে আমি অলরাউন্ডার, ব্যাটিং বোলিং দুটাই করব। বোলিং অলরেডি করছি। সুজন স্যার আসছিল, স্যার আমার খেলা দেখেছে, স্যার আমাকে থাকতে বলেছে। ব্যাটিং ট্রায়াল দিতে এসেছি, ছোটবেলা থেকেই স্বপ্ন একজন ক্রিকেটার হওয়ার। আজকের উদ্যোগটা অবভিয়াসলি এটা অনেক সুন্দর উদ্যোগ। আমি মনে করি এটা প্রত্যেকটা থানায়, প্রত্যেকটা উপজেলায় এটার বিস্তার করা উচিত। তরুণদের এই প্ল্যাটফর্মকে আরো বড় পরিসরে নিয়ে যেতে এসআর স্পোর্টস একাডেমি গড়ার পরিকল্পনার কথা জানান আয়োজক। আমাদের ক্ষুদে ক্রিকেটাররা অনূর্ধ্ব ১৬ তাদের উপস্থিতি দেখে আমি এক কথায় অভিভূত। আমাদের জাতীয় ক্রিকেটকে আরো সমৃদ্ধ করতে আমাদের আরো পাইপলাইনগুলো তৈরি করতে হবে। আমরা যদি এই পাইপলাইনগুলো যদি একদম গ্রাসরুট থেকে তৈরি করতে পারি, তাহলে আমার বিশ্বাস এটা আমরা বাংলাদেশ ক্রিকেটকে আরো সমৃদ্ধশালী করব। এদিকে ক্ষুদে ক্রিকেটার বাছাই কার্যক্রমে এসে অভিভূত খালেদ মাহমুদ সুজন এখান থেকেই ভবিষ্যতের তারকারা উঠে আসবে বলে বিশ্বাস তার। ডেফিনেটলি অনেক ট্যালেন্ট আছে হয়তোবা, আমরা সেটা খুঁজে বের করে লম্বা প্রশিক্ষণের আওতায় আনবো আমাদের আন্ডারে এনে। এখনও যেহেতু এখানে প্রপার কোনো একাডেমি তৈরি হয়নি, যেহেতু বাংলা ক্যাট আমাদের একটা প্রতিষ্ঠিত ক্রিকেট একাডেমি, সেটাতে নিয়ে গিয়ে ছেলেগুলোকে আমরা সঠিক ট্রেনিং করাবো, মানে বড় পর্যায়ে খেলাধুলা তৈরি করবো। উপজেলা পর্যায়ে যদি আমরা এরকম ট্যালেন্টকে বের করতে পারি, তো বাংলাদেশ ক্রিকেটের পাইপলাইনের কোনোদিন প্রবলেম হবে না। বাছাইয়ে সেরা ৫০ জনের তালিকায় থাকা বাকি ৪০ জনকেও খুব শীঘ্রই বাংলা ট্র্যাক একাডেমিতে সংক্ষিপ্ত প্রশিক্ষণ কার্যক্রমের আওতায় আনা হবে। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। স্বাধীনতা দিবস বয়সভিত্তিক জুডো প্রতিযোগিতায় নারী ও পুরুষ দুই বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি। নারী বিভাগে রানার্স আপ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং পুরুষ বিভাগে যৌথভাবে রানার্স আপ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঈগল স্পোর্টিং ক্লাব নারায়ণগঞ্জ। রাজধানীর জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় দিনব্যাপী এই প্রতিযোগিতা, যেখানে অংশ নেয় ১৪ থেকে ২১ বছর বয়সী খেলোয়াড়রা। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ জুডো ফেডারেশনের সহ সভাপতি মীর আশরাফ আলী। এ সময় উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দা জান্নাতারাও। প্রতিযোগিতায় ১৫টি দলের ১১৪ জন খেলোয়াড় ১৪টি ওজন ক্যাটাগরিতে অংশগ্রহণ করেন। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। চট্টগ্রামে প্রথম টি-20তে কাল মুখোমুখি হবে বাংলাদেশ নিউজিল্যান্ড। ওয়ানডের আত্মবিশ্বাস নিয়ে জয়ে সিরিজ শুরুর আশা। অভিষেক হতে পারে রিপন ও সাকলাইনের।
ক্লাব ফুটবলে সাফ কোটা বাতিল সহ 6 দফা দাবিতে বাফুফের সঙ্গে সভা ফুটবলারদের, ইতিবাচক অবস্থানে ফেডারেশন, সমস্যা সমাধানের আশা। এবং এফএ কাপের সেমিতে সাউদাম্পটনকে হারালো ম্যানচেস্টার সিটি, প্রথম দল হিসেবে টানা 4 আসরে ফাইনালে ওঠার রেকর্ড। নিউ ক্যাসেলের বিপক্ষে জয়ে ইপিএল এর শীর্ষে আর্সেনাল। এই ছিল খেলার সময়। এরপর দেখবেন দুপুরের সময়, সঙ্গে থাকবেন তোহা খান তামিম। মাকসুম, আপনাকে ধন্যবাদ। দুপুরের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।